আপনারা শুনছেন কালো রাত 24। আমি নাহিদ, গরিব ঘরের সন্তান। অন্য সব কাজের মধ্যে আমার কাজ ভ্যান চালানো। আমি ভ্যান চালিয়ে আমার নিজের সংসার চালাই। মা বাবাকে হারিয়েছি অনেক আগেই। বড় ভাই ও ভাবিও আলাদা খান। সময়টা তখন শেষ বিকেল। আমি বসে আছি আমাদের গ্রামের দোকান পাড়ে। হঠাৎ সেখানে আসলেন জহুরুল চাচা। উনি এসে বললেন, এই যে নাহিদ, তুই এখানে? আমি তোকে খুঁজতে তোর বাড়িতে গিয়েছিলাম। চল চল, তোকে একটা জায়গায় যেতে হবে। জহুরুল চাচার কথায় আমি বললাম, কোথায় যেতে হবে চাচা? তখন বললেন, আয়, যেতে যেতে বলছি। কথাটা বলে আমাকে নিয়ে হাঁটতে হাঁটতে বললেন, নয়নপুর গ্রাম চিনিস তো? ওখানে আমার মেয়ের শ্বশুর বাড়ি। তোকে সে নয়নপুর গ্রামে আমার মেয়ের বাড়িতে এখন যেতে হবে। তুই না করিস না বাবা। আমার বাড়িতে আম ও কাঁঠাল রেডি করা আছে। ওগুলো আমার মেয়ের বাড়িতে আর পৌঁছে না দিলে পচে যেতে পারে। আমি তোকে কিছু টাকা বাড়িয়ে দেব, তুই তোর ভ্যানে করে ওগুলো নিয়ে জানা। জহুরুল চাচার কথায় আমি বললাম, নয়নপুর গ্রাম আমি চিনি। আপনার মেয়ের বাড়িতে একবার গিয়েও ছিলাম। কথাটা তো সেটা না চাচা, কথা হলো ওই দিকটাতে যেতে যেতে রাত হয়ে যাবে। এমনিতে কাঁচা রাস্তায়, এর উপরে ফাঁকা জায়গা, সামনে আবার একটা ছোট্ট জঙ্গলের মতো জায়গা আছে, সেখান দিয়ে রাস্তা। তবুও আপনি যেহেতু বলছেন তো ঠিক আছে, আপনি বাড়িতে গিয়ে সব কিছু রেডি করুন, আমি ভ্যান নিয়ে আসছি। এই বলে আমি চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে রেডি হয়ে হারিকেনে তেল ভরে সেটা ভ্যানের একটা জায়গায় বেঁধে নিলাম। এরপর আমার ভ্যানটা নিয়ে চলে গেলাম জহুরুল চাচার বাড়িতে। সেখানে গিয়ে ওনার বাড়িতে রাখা আম কাঁঠালগুলো ভ্যানে তুলে বললাম, ঠিক আছে চাচা, সন্ধ্যা হয়ে আসছে, আমি চলে যাই তাহলে। তখন জহুরুল চাচা আমাকে বেশ কিছু টাকা দিয়ে বললেন, এটা রাখ, আর শোন, আমার মেয়েকে বলিস কিছুদিন গেলে যেন জামাইকে নিয়ে আসে, কেমন? জহুরুল চাচার কথায় আমি বললাম, ঠিক আছে চাচা, তাই হবে, আমি বলে দেব নে। কথাটা বলে রওনা করলাম নয়নপুর গ্রামের দিকে। আগেই আমি বলেছিলাম আমাদের এটা গ্রাম। গ্রামে রাত 8টা-9টা বাজলেই রাস্তাঘাট তেমন মানুষজন চোখে পড়ে না। আর আমি যেদিকে যাচ্ছি ওদিকে অনেক ফাঁকা জায়গা হওয়ায় লোকজন ওদিকে তেমন একটা থাকেও না। অন্ধকার রাত, আমি হারিকেনের আলোতে চলছি সামনের দিকে। জহুরুল চাচার মেয়ের বাড়ি যেতে 1.5-2 ঘন্টা লাগতে পারে। কাঁচা রাস্তায় চলতে কষ্ট হয়, সেজন্য আমি চলছি। চলতে চলতে জঙ্গলের মতো ওই জায়গায় আসলে হঠাৎ মনের মধ্যে অজানা ভয় চলে আসলো। অনেকেই এই জায়গায় ভয় পায়, কেউ বা ডাকাতের পাল্লায় পড়ে। সেরকম ভয় এড়াতে আমি দ্রুত ভ্যান চালাতে থাকি। কিন্তু অবাক করার বিষয় হলো, কেন জানি মনে হচ্ছিল ভ্যানটা ভারী হয়ে গেছে। আমি ভ্যান জোরে চালাচ্ছি কিন্তু আস্তে যাচ্ছে। এরকম অবস্থায় আমি ভাবলাম, ভ্যানের চাকার হাওয়া কমে গেছে কিনা। এইভাবে পেছনে তাকিয়ে এক পলকে যেন চমকে উঠি। আমি পেছনে ভ্যানের চাকার দিকে তাকিয়ে আবার সামনের দিকে ঘোরায় সময় মনে হচ্ছিল ভ্যানের উপরে সাদা শাড়ি পরা কেউ দেখছি। ভ্যানে কাউকে দেখেছি মনে হলে ভয়ে ভয়ে আবারও পিছনে তাকাই, কিন্তু তখন আবার কাউকে দেখতে পারি না। আমি কাউকে দেখতে না পারায় মনের ভুল ভেবে সামনের দিকে যেতে থাকি। আমি সামনের দিকে যাওয়ার সময় মনে হচ্ছিল আমার পেছন পেছন কেউ আসছে। এই ভেবে চলন্ত অবস্থায় পেছনে ফিরে তাকিয়ে দেখি কালো রঙের বিশাল একটা কুকুর আমার পেছনে পেছনে দৌড়ে আসছে। কুকুরটাকে দেখে কেন জানি ভয় করতে লাগলো নিজের মধ্যে। আমি তখন ভয়ে ভ্যান চালানোর স্পিড আরও বাড়িয়ে দিলাম। এভাবে আরও কিছুটা সময় যেতে রাস্তার পাশে দেখলাম সাদা কাফনে মোড়ানো একটা লাশ শুয়ে আছে। লাশটা যে রাস্তার মাঝে আমাকে আটকে রাখছে এমনটা না, এক সাইডে। তো লাশটাকে দেখার পর আমি যখন ওটাকে অতিক্রম করব, এমন সময় আমাকে অবাক করে দিয়ে লাশটা ওখান থেকে উঠে বসে। এই দৃশ্য দেখে আমি ভ্যান থেকে নেমে চিৎকার করে সামনের দিকে দৌড়াতে থাকি। আমি ভ্যানটা ওখানেই পড়ে আছে আমার। আমি চিৎকার দিয়ে দৌড়াতে দৌড়াতে কিছুটা দূরে একটা বাড়ি দেখতে পারি। সে বাড়ির কাছে যেতে দেখলাম 2জন লোক আগুন হাতে বাইরে বেরিয়ে আসছে। ও আমাকে দেখে বললেন, এই কে তুমি? এইভাবে চিৎকার দিয়ে দৌড়াচ্ছ কেন? তোমার চিৎকার শুনে আমরা বাইরে বেরিয়ে আসছি। ওদের কথায় আমি হাঁপাতে হাঁপাতে সব ঘটনা ওদের খুলে বললাম। ওদের আরও বললাম, আমার ভ্যানটা ওখানে রাখা, আমাকে একটু সাহায্য করুন, আমার সাথে চলুন, ভ্যানটা নিয়ে আসতে হবে। আমার কথায় সেই 2জন লোক কোনো কথা না বাড়িয়ে বললেন, ঠিক আছে চলো,
এই বলে ওরা আমার সাথে আসতে লাগলেন। ওরা আমার সাথে আসার সময় বলতে লাগলেন এই জায়গাটা ভালো না, ওখানে দুষ্ট জেনেরা থাকে, কেউ এই রাস্তা দিয়ে একা গেলে তাকে ভয় দেখায়, তবে কাউকে মেরে ফেলে না। তোমাকে ভয় দেখিয়েছে ঠিকই, কিন্তু বড় কিছু করবে না। এসব কথা বলতে বলতে ওরা আমাকে নিয়ে ভ্যানের কাছে আসলেন। তখন ওখানে কাউকে দেখছিলাম না। তখন ওরা বলল, নাও চলো। ওদের কথায় ভ্যানটা নিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। এভাবে আবারও ওদের বাড়ির সামনে আসলে ওরা বলল, ঠিক আছে, এবার তুমি যাও। ওদের কথায় আমি ওদেরকে ধন্যবাদ দিয়ে আবারও সামনের দিকে চলতে লাগলাম। আমি আরও কিছুটা সময় সামনের দিকে গেলে এক জায়গায় দেখলাম আগুনের মশাল জ্বালানো আর কিছু লোক জড়ো হয়ে আছে। এরকম দৃশ্য দেখে আমি দাঁড়ালাম না, কারণ গ্রামে এরকম হয়, অনেকে যাত্রাপালা বা গান করে, কখনো বা বসে জোয়ার আড্ডা। ওরকম কিছু ভেবে আমি না দাঁড়িয়ে চলতে লাগলাম। পথে আমার সাথে আর তেমন ঘটনা ঘটেনি। আমি একসময় পৌঁছে গেলাম নয়নপুর গ্রামে জহুরুল চাচার মেয়ের বাড়িতে। ওখানে গিয়ে আম ও কাঁঠালগুলো গাড়ি থেকে নামিয়ে দিলাম। এরপর বাড়িতে ফিরতে চাইলে জহুরুল চাচার মেয়ে বললেন, নাহিদ ভাই আসেন, ভেতরে আসেন, ভাত খেয়ে তারপর যাবেন। চাচার মেয়ের কথায় আমি শুরুতে রাজি না হলেও পরে ওনার জোরাজুরিতে রাজি হই আর ভেতরে যাই। ভেতরে গিয়ে খাবার খেয়ে বলি, ঠিক আছে, আমি তাহলে আসি। আর হ্যাঁ, জহুরুল চাচা বলেছিল কিছুদিন গেলে জামাইকে নিয়ে বাড়িতে যেতে। আমার কথায় ওরা রাজি হলেন। এরপর চাচার মেয়ে স্বামী আমাকে বললেন, ভাই আজকে রাতটা থেকে যান, সকাল হলে তারপর যেন। ওনার কথায় খুশি হয়ে আমি বললাম, না না, সমস্যা নেই, আমি থাকবো না, রাত যতই হোক বাড়িতে ফিরবো, আপনারা ভালো থাকবেন। কথাটা বলে ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে আসতে থাকি। বাড়ির দিকে আসার সময় ওই জায়গায় চলে আসি যেখানে আগুনের মশাল জ্বলছিল, কিছু লোক জড়ো হয়েছিল। যাবার সময় ওখানে কম মানুষ দেখলেন, এখন অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছি। এত মানুষের ভিড় দেখে দেখতে ইচ্ছে হলো কি হচ্ছে এখানে। এই ভাবনা মতো আমি ভ্যানটা সাইডে রেখে ওখানে গেলাম। সবার মাঝে গিয়ে দেখলাম ওখানে সবার মাঝে বসে আছে একজন তান্ত্রিক, তান্ত্রিকের সামনে বসে আছে আরেকজন তান্ত্রিক। ওদের এই দৃশ্য দেখে পাশে থাকা একজনকে জিজ্ঞাসা করলাম, ঘটনা কি? তখন উনি বললেন, পরি ছাড়ানো হচ্ছে। ওই সামনে বসে থাকা তান্ত্রিককেই পরি ধরেছে। ছোট তান্ত্রিককে পরি ধরায় বড় তান্ত্রিক আসছে ওটাকে ছাড়াতে। ওনার কথায় আমি দাঁড়িয়ে তান্ত্রিকের তামাশা দেখছিলাম। আগে এরকম কখনো জিন বা পরি ছাড়ানো দেখিনি। আমি সবার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তখন বড় তান্ত্রিক বললেন, তুই একে ছাড়বি কিনা বল। তখন ছোট তান্ত্রিক শরীর থেকে পরি বললেন, তোকে বারবার একই কথা বলবো কেন, বলছি না ওকে ছাড়বো না, ভয়ঙ্কর মৃত্যু হবে ওর, ওকে মেরেই ফেলবো। পরি এরকম কথায় বড়তান্ত্রিক কি জানি করে পরিটাকে একটা বোতলের ভেতরে বন্দি করে ফেললেন। পরীকে বন্দি করার পর তান্ত্রিক বললেন, সবাই চলে যান এখান থেকে। এই বলে তান্ত্রিক দুজন সেখান থেকে উঠে সামনের দিকে হাঁটতে লাগলেন। এদিকে সেখানে থাকা সবাই যে যার বাড়িতে চলে গেলেন। সবাই চলে যাবার পর আমি সেখান থেকে বাড়ির দিকে আসতে লাগলাম আমার ভ্যান নিয়ে। আমি সামনের দিকে আসার সময় ওই জঙ্গলের মতো জায়গায় আসলে আবারও অজানা ভয় চলে আসলো মনের ভেতরে। তান্ত্রিকের থেকে পরি ছাড়ানো দেখে তো এই জায়গার কথা ভুলেই গিয়েছিলাম। এখন এখান দিয়ে যাওয়ার সময় তো ভয় পেয়েছে, না জানি এখন কিছু ঘটে কিনা। এই ভেবে ভ্যান থেকে আমার হারিকেনটাতে হাত দিলাম। শুনেছি আগুনের সাথে থাকলে জিনপরিরা কাছে আসতে পারে না। এই বলে এক হাত দিয়ে হারিকেন ধরে রাখছি, আরেক হাত দিয়ে ভ্যান চালাচ্ছি। এভাবে ভ্যান চালাতে চালাতে সেই জঙ্গলের মতো জায়গার শেষের দিকে আসার সময় হঠাৎ একটা কথা, আওয়াজ ও একটা আলো দেখতে পেলাম। আলোটা দেখে ওদিকে তাকালে বুঝতে পারলাম ওখানে মানুষ আছে। মানুষের অবস্থান বুঝতে পেরে সাহস করে ভ্যান থেকে নেমে গাছের আড়ালে লুকিয়ে দেখে বুঝলাম এখানে ওই তান্ত্রিক দুজন বসে মাটিতে কি জানি করছে আর কথা বলছে। ওরা কি করছে এটা দেখার জন্য লুকিয়ে অন্য গাছের আড়াল থেকে লুকিয়ে ভালো করে দেখে বুঝলাম পরীকে বন্দি করা বোতলটা ওরা মাটিতে পুঁতে রাখছে। এটা দেখে আমি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। এভাবে কিছুটা সময় চলে গেলে তান্ত্রিক দুজন সেখান থেকে চলে গেলেন। ওরা চলে যাবার পর আমি সাহস করে পরীকে যেখানে পুঁতে রাখা হলো সেখানে গেলাম। ওখানে যাওয়ার পর আমার কেন জানি ইচ্ছে হলো পরী দেখার। আমি মনে মনে ভাবলাম এই বোতলটা আমি বাড়িতে নিয়ে যাওয়ার পর যদি বোতলের মুখ খুলি তাহলে নিশ্চয়ই পরী বের হবে, তখন নিশ্চয়ই আমি পরীকে দেখতে পাবো। শুনেছি পরীরা দেখতেও নাকি সুন্দর হয়। এই ভাবনা মতো সেখানে পুঁতে রাখা বোতলটা আমি তুলে ফেলি। ওটা তুলে সেখানে আর দেরি না করে ভ্যানটা নিয়ে বাড়ির দিকে আসতে থাকি।
আমি বাড়ি থেকে আসার সময় আমার পথে আমার সাথে কোনো ভয়ানক ঘটনা ঘটেনি, শুধু মনে হচ্ছিল অদৃশ্য কিছু আমার আশেপাশে আছে। আমি বাড়িতে আসার পর ভ্যানটা রেখে হাত মুখ ধুয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে বিছানার পাশে হারিকেন বেঁধে শুয়ে পড়ি। বিছানায় শুয়ে ভাবি, বোতলটা তো নিয়ে আসলাম, এটার ভেতরে তো পড়ে আছে, বোতলটা কি আজকেই খুলবো নাকি কালকে? এই ভেবে শুয়ে আছে, কেন জানি ঘুম আসছিল না। তখন আমি বিছানায় বসে ভাবলাম বোতলটা খুলে দেখি। এই ভেবে বোতলটা নিয়ে ওর মুখ খুলতে গেলাম, কিন্তু কি আমি কোনোভাবেই বোতলের মুখ খুলতে পারছিলাম না। এটা কিভাবে হতে পারে? বোতলের মুখ তো যে সে খুলতে পারে অনায়াসে, কিন্তু এই বোতলটার মুখ এত শক্ত করে লাগানো কোনোভাবে খোলাই যায় না। বোতলের মুখ না খুলে আমি এক সময় কোনো উপায় না পেয়ে বোতলটা ভেঙে ফেলি। বোতলটা ভেঙে ফেলার সাথে সাথে সেখান থেকে সাদা ধোঁয়া বেরিয়ে আমার চোখের সামনে দুবার ঘুরে বাতাসে মিশে যায়। সেই সাদা ধোঁয়াটা বাতাসে মিশে যাওয়ায় আমি ভাবি, এটা কি হলো? পরীকে নাকি বোতলবন্দি করেছে। তাহলে কোথায় পড়ি? এখানে তো কেউ নেই। পরী থাকলে তো বের হতো, নিশ্চয়ই ওই তান্ত্রিক ব্যাটা সবাইকে মিথ্যা বলেছে, এখানে কোনো পরী ছিল না। এই ভেবে ভাঙা বোতলটা রেখে আমি ঘুমিয়ে গেলাম। আমি ঘুমানোর পর স্বপ্নে কিছু অদ্ভুত জিনিস দেখলাম। আমি দেখলাম অনেক ভয়ঙ্কর অবয়ব যুদ্ধ করছে। ওদের মধ্যে একজন আবার আমার দিকে তাকিয়ে বলছে, সবের জন্য হয়েছে, একে ছাড়া যাবে না। এরকম একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় আমার। তখন দেখি সকাল হয়ে গেছে। সকাল হলে আমি উঠে নিজের জন্য খাবার রান্না করি। খাবার রান্না হলে খাবার খেয়ে ভ্যান নিয়ে বেরিয়ে পড়ি কাজে বেরোনোর পর দিনের বেলা কাজ করে সন্ধ্যার আগে বাড়িতে ফিরি। বাড়িতে ফিরে গোসল করে ঘরে একটু আরাম করলাম। এরপর সন্ধ্যাবেলা আমাদের বাজারে চলে গেলাম বাজার নিয়ে আসতে। বাজারে গিয়ে বাজার শেষে রাতের দিকে বাড়ির দিকে আসতে লাগলাম। বাড়ির দিকে আসার সময় আমার মনে হচ্ছিল আমার সাথে কেউ হাঁটছে। বুঝতে পারছি আশেপাশে কেউ আছে। আশেপাশে কাউকেই বুঝতে পেরে ঘুরে তাকাই, কিন্তু কাউকে দেখতে পারি না। পরিস্থিতি খারাপ হতে পারে ভেবে দ্রুত বাড়িতে চলে আসি। বাড়িতে এসে রান্না করে খাবার খেয়ে শুয়ে পড়ি। সারাদিন ভ্যান চালানো ক্লান্তি নিয়ে শুয়ে পড়ার সাথে সাথে ঘুম চলে আসার আমি ঘুমিয়েও পড়ি। আমি ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছি জানি না, আমার ঘুম ভেঙে যায় একটা আওয়াজে। আওয়াজটা পেয়ে চোখ খুলে দেখি আমি এক অজানা জায়গায়, আর আমার পাশে বসে আছে কালো কুচকুচে 3-4টা ভয়ঙ্কর পিশাচ জিন। এরকম ভয়ঙ্কর পিশাচ জিনকে দেখে আমি চিৎকার করে উঠি। সেখানে আমার চিৎকার শোনার মতো যেন কেউ ছিল না। আমি চিৎকার করে আমার পাশে থাকা পিশাচ জিনেরা বলেন, ও জেগে গেছে, এখন আমরা আমাদের মালিকের হুকুমে কাজ করি, ওকে মেরে ও রক্ত মাংস সব খেয়ে ফেলবো। কথাটা বলে সেই পিশাচ জিনগুলো আমার দিকে এগিয়ে এসে আমাকে ধরতে যাবে, এমন সময় সেখানে আসলেন এখন পরী। সেই পরীটা এসে সেই পিশাচ জিনকে আঘাত করতে লাগলেন। পরীর সাথে তার অনুগত আরও 4জন জিন ছিলেন। ওরা সবাই মিলে ভয়ঙ্কর পিশাচ জিনকে আঘাত করছে। এভাবে পরীর আঘাত পেয়ে একসময় পালিয়ে গেলেন সেই পিশাচ জিনগুলো। এদিকে তখন আমি ভয়ে কাঁপছি। আমাকে ভয়ে কাঁপতে দেখে পরীটা আমার কাছে এসে বলল, ভয় পেও না, আমি থাকতে তোমার কিছু হবে না। পরীর কথা আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আপনি কে? আমি এখানে কেন? আর ওরা আমাকে মারতে কেন চাইল? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আমার কথা জবাবে পরী বললেন, তুমি গতকাল রাতে একটা কাচের বোতল নিয়ে আসছিলা, মনে আছে? সে বোতলে বন্দি ছিলাম আমি একজন পরী, আমার নাম জান্নাত। তোমাদের মানুষদের মধ্যে যেমন তালাক বা ডিভোর্স হয়, আমরাও জীবনে সেরকম কিছু ঘটেছে। একটা জিনের সাথে বিয়ে হওয়ার পর বিচ্ছেদ হয় আমাদের। এরপর থেকে তার সাথে আমার শত্রুতা হয়। সেই জিনটা আমাকে মেরে ফেলতে আমাকে আক্রমণ করে, কিন্তু আমি ওর থেকে শক্তিশালী হওয়ায় আমার সাথে যুদ্ধে পারে না। আমরা ওদের থেকে উচ্চ বংশের জিন, আমার বাবার থেকে পাওয়া শক্তি আমাকে শক্তিশালী করছে। আমার সাথে ওই জিনটা যুদ্ধে না পারায় একটা বুদ্ধি করে। জিনটা বুদ্ধি করে একজন মানুষ তান্ত্রিককে বলে কালো জাদুর মাধ্যমে আমাকে যেন বন্দি করে। জিনটার কথায় সে ছোট্ট তান্ত্রিক আমাকে বন্দি করতে চায়, কিন্তু আমাকে বন্দি করতে পারে না। উল্টো আমি সেই ছোট তান্ত্রিকের পেছনে পড়ি। আমি তান্ত্রিকের পেছনে লাগাই, ওকে মেরে ফেলতে চাওয়ায় সে ছোট তান্ত্রিক বড় তান্ত্রিকের কাছে গিয়ে সাহায্য চাই। এরপর সেই বড় তান্ত্রিক কালো জাদুর মাধ্যমে আমাকে বন্দি করতে সক্ষম হয়। বড় তান্ত্রিক আমাকে বোতলে বন্দি করে সেটা জঙ্গলের একটা জায়গায় মাটির নিচে পুঁতে রাখলে তুমি সে বোতলটা বাড়িতে নিয়ে আসো আর বোতলটা ভেঙে ফেলো। তুমি বোতলটা ভেঙে ফেলায় আমি মুক্ত হই।
কালকে আমি মুক্ত হবার পর তোমার সাথে কথা বলার সময় পাইনি, কারণ আমার একটা কাজ ছিল। আমি মুক্ত হবার সাথে সাথে জিন রাজ্যে ফিরে যায়, নিজেকে বন্ধ করে রাখি। আমি নিজেকে বন্ধ করায় তান্ত্রিক আর আমার উপর কালো জাদুর প্রভাব ফেলাতে পারবে না, আমাকে বন্দি করতে পারবে না। কোনো জিনপরি যদি আমার সাথে যুদ্ধ করে আমাকে মেরে ফেলে তো ফেলবে, কিন্তু আমাকে আর কেউ বন্দি করতে পারবে না। তুমি আমাকে মুক্ত করে আমার অনেক বড় উপকার করেছ। তুমি আমাকে মুক্ত করায় ওই যে জিনটা যে আমার স্বামী ছিল ও রেগে যায় তোমার উপরে, আর তোমাকে মেরে ফেলতে তার সাথে থাকা জিনদের পাঠায়। শুধু জিনটা না, তান্ত্রিকও বুঝতে পেরে গেছে তার জিনের মাধ্যমে যে আমাকে তুমি মুক্ত করছো। এখন তোমাকে সাবধান থাকতে হবে, নইলে যে কোনো সময় তোমার বিপদ হতে পারে। তবে তুমি চিন্তা করো না, আমার সাথে থাকা দুজন জিনকে তোমার দেখাশোনার জন্য রেখে দিলাম, ওরা অদৃশ্যভাবে তোমার আশেপাশে থাকবে। এই বলে জান্নাতপুরী আমার হাতটা ধরলেন। এরপর আমার কিছুই মনে নেই। আমার যখন হুঁশ ফেরে তখন আমি নিজেকে দেখি আমার ঘরে নিজেকে দেখে অবাক হই। রাতে আমার সাথে কি ঘটলো, ওই জিনেরা আমাকে কোথায় ধরে নিয়ে গিয়েছিল, এসব কথা ভাবতে ভাবতে উঠে রান্না করে খাবার খেলাম। গত রাতের পর এখন বাইরে বেরোতে ভয় লাগে। জান্নাতপুরী বলেছিল ওর দুজন জিন আমার আশেপাশে থাকে। এটা ভেবে একটু সাহস নিয়ে বাইরে কাজে গেলাম। আমি কাজে গিয়ে কাজ করি ঠিকই, কিন্তু মাঝে মাঝে কাউকে দেখতে পারি। হঠাৎ আমার সামনে চলে আসে, আবার বাতাসে মিশে যায়। জানি না এরা কোন জিন, তান্ত্রিকের পাঠানো জিন নাকি ওই জিনটার পাঠানো কেউ। এরকম ভয়ের কাজ, ভ্যান চালানোর কাজ সন্ধ্যা হবার আগেই শেষ করে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর গোসল করে রান্না করতে লাগলাম। অন্য সময় রাতে রান্না করলেও ভয় আজকে সন্ধ্যার দিকে রান্না করতে যাচ্ছি। আমি রান্না করে ঘরে গেলাম, কিছুক্ষণ শুয়ে থেকে আরাম করে আবার খাবারও খেয়ে নিলাম। খাবার শেষে শুয়ে পড়লাম। শুয়ে আছে কিন্তু ঘুম আসছে না, ভয়। কি জানি ঘুমালে ওই জিনেরা আবার ধরে নিয়ে যায়, এই ভেবে শুয়ে আছি। হঠাৎ আমার সামনে আসে দুজন জিন। জিন দুটো এসে বলেন, ভয় পাবেন না, আমরা জান্নাতপুরীর পাঠানো জিন দুজন। আমরা তো আপনাকে অদৃশ্যভাবে এখানে ছিলাম, আপনার পাহারা দিচ্ছিলাম, কিন্তু আপনি ভয় পাচ্ছেন দেখে বলতে আসলাম আপনি ঘুমান, আপনার কোনো ভয় নেই। কথাটা বলে জিন দুটো ঘুরে দাঁড়ালেন। আমি তখন সাহস নিয়ে একটু পর ঘুমিয়ে গেলাম। আমি ঘুমিয়ে যাওয়ার পর মধ্যরাতের দিকে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভেঙে গেলে আমি দেখলাম আমার পাশে জিন দুটো নেই। ওদিকে আমার ঘরের বাইরে থেকে একটা আওয়াজ আসছে। বাইরে আওয়াজ পেয়ে আস্তে করে দরজা খুলে বাইরে বের হলাম। বাইরে বেরিয়ে ঘরের পেছনে যেতে দেখি ওই বড় তান্ত্রিককে। তান্ত্রিক উল্টো হয়ে বসে সামনের আগুন জ্বালিয়ে কি জানি করছে। এমন অবস্থায় আমি ভয়ে সেখান থেকে পালাতে গেলে তান্ত্রিক আমার দিকে না তাকিয়ে বলে উঠলেন, কোথায় পালাবি? আমার থেকে কোথাও পালাতে পারবি না। তান্ত্রিকের এরকম কথায় আমি অনেকটা অবাক হয়েছি, কারণ তান্ত্রিক তো অন্যদিকে ঘুরে আছে, আমার দিকে তো তাকায়নি। তাহলে জানলো কিভাবে আমি পেছনে দাঁড়িয়ে আছি? তান্ত্রিকের কথা আমি বলে উঠলাম, আপনি এখানে কি করছেন? আমি কি করছি, চলে যান এখান থেকে। তখন তান্ত্রিক উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তুই জান্নাতপুরীকে কেন মুক্ত করছিস? আমি ওকে বন্দি করেছি। তুই ওকে মুক্ত করে ও রেগে ছোট তান্ত্রিককে মেরে ফেলেছে। তখন আমি বললাম, পাপের শাস্তি তো সবাইকে পেতে হবে, তাই না? জান্নাতপুরীর তো কোনো দোষ নেই, তাহলে ওকে কালো জাদুর মাধ্যমে বন্দি কেন করছেন? জান্নাতপুরী দোষী না দোষী আপনারা? আমার কথায় তান্ত্রিক বললেন, কে দোষী এটা তোকে বলতে বলিনি, তুই যা করেছিস এতে আমারও ক্ষতি হতে পারে, আমার কিছু আমার আগেই তোকে শেষ করে দেব। কথাটা বলে তান্ত্রিক হাতে ইশারা করলে আমার পেছনে এসে দাঁড়িয়ে গেলেন ভয়ঙ্কর রূপে থাকা দুটো জিন। সে জিন দুটোকে দেখে আমি ভয়ে চিৎকার করে উঠি, কিন্তু অবাক করা বিষয় হলো আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। আমার এরকম অবস্থা দেখে তান্ত্রিক জিন দুটোকে বললেন, ওকে ধরে শুয়ে দে, আমি এখানেই ওকে বলি দিব, আর ওর রক্ত দিয়ে এমন কালো জাদু করবো যেন জান্নাতপুরী আমার কাছে আসতে না পারে। তান্ত্রিকের কথাই সেই জিন দুটো আমাকে ধরে শুয়ে দিলেন। এদিকে জীবনের মায়ায় আমি ছটফট করছি। জিন দুটো আমাকে শুয়ে দেওয়ার পর সেখানে আসেন জান্নাতপুরী। জানাতে এসে তান্ত্রিকের জিন দুটোকে আঘাত করে ফেলে দেন। এদিকে তখন তান্ত্রিক জান্নাতপুরীকে বলেন, জান্নাতপুরী, তুই আমার কাছে বাধা হতে আসবি না, তোকে একবার বন্দি করেছি না, সেবার বেঁচে গেলে এবার আর বাঁচতে পারবি না। তান্ত্রিকের কথায় জান্নাত বললেন, তান্ত্রিক, তোর কত ক্ষমতা, আমাকে আরেকবার বন্দি করে দেখা। আমাকে কি বন্দি করবে, আগে তো নিজের জীবন বাঁচা। কথাটা বলে জান্নাতপুরী তান্ত্রিকের দুজন জিনের সাথে যুদ্ধ শুরু করলেন, আর কিছুক্ষণের মধ্যে তান্ত্রিকের জিনকে মেরে ফেললেন।
নিজের জিনদের মরতে দেখে তান্ত্রিক সেখানে বসে কি জানি মন্ত্র পড়তে লাগলেন। তখন জান্নাতপুরী তান্ত্রিককে আঘাত করতে গিয়েও আঘাত করতে পারছিলেন না। জান্নাতপুরী তান্ত্রিককে স্পর্শ করতে পারছে না। এরকম অবস্থায় আমি বুঝতে পারছি তান্ত্রিক নিশ্চয়ই কালো জাদুর বিষয় কিছু করবে। এরকম বুঝতে পেরে আমি পাশে থাকা একটা লাঠি নিয়ে তান্ত্রিকের মাথায় আঘাত করি। আমার আঘাতে তান্ত্রিক সেখানে পড়ে গেলে তার তন্ত্র মন্ত্র থেমে যায়, আর তখনই জান্নাতপুরী ধরে ফেলে তান্ত্রিককে ধরার পর তান্ত্রিক বলেন, জান্নাতপুরী আমাকে ছাড়, আমি ভুল করেছি, আমাকে শেষবারের মতো মাফ করে দে। তান্ত্রিকের কথায় জান্নাতপুরী ওকে কোনো ক্ষমা না করে মেরে ফেললেন। তান্ত্রিককে মেরে ফেলার পর জান্নাত আমাকে বললেন, তোমার কোনো ভয় নেই, তোমার যে ক্ষতি করতে আসবে তাকে মেরে ফেলবো। তান্ত্রিককে দেখে আমার জিন দুটো ভয়ে চলে গিয়েছিল। তুমি ঘরে যে ঘুমাও, এখন থেকে আমি রোজ আসবো তোমার কাছে। কথা বলে ওরা চলে গেলেন। এদিকে আমি তখন ঘরে গিয়ে শুয়ে পড়লাম। এই ঘটনার পর থেকে অন্য জিনেরা না জান্নাতপুরী নিজে আসেন আমার কাছে। এভাবে কিছুক্ষণ গেলে এক রাতে আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখি। আমি দেখি একটা জিন আমার কাছে এসে বলছে, আমার সাথে শত্রুতা করে কেউ থাকতে পারিনি, তুইও পারবি না, আমি তোকে মেরেই ফেলবো। এরকম স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় আমার। ঘুম ভেঙে গেলে বুঝতে পারি সকাল হয়ে গেছে। সকাল হলে রোজ দিনের মতো খেয়ে ভ্যান নিয়ে কাজে বের হই। আমি বাইরে কাজে যাওয়ায় সেদিন বিকালে ভ্যান নিয়ে বাড়িতে আসবো এমন সময় দুজন পুলিশ আমাকে দেখে ডাক দেন আর বলেন, এই একটা মারা যাওয়া লাশকে হাসপাতালে নিয়ে যেতে হবে, চলো। পুলিশের কথা আমি বললাম, মানে স্যার, আমি তো এখন বাড়িতে ফিরছি, আপনারা অন্য কাউকে দেখুন। আমার কথায় পুলিশ দুজন বললেন, এখন তোমাকে ছাড়া আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, তোমাকে যেতে হবে, চলো। যতই না করো না কেন কোনো লাভ হবে না, লাশটা হাসপাতালে পৌঁছে দিয়ে তারপর না হয় বাড়িতে চলে যেও। কথাটা বলে জোর করে আমাকে নিয়ে গেলেন পাশের গ্রামে। সেখানে গিয়ে আত্মহত্যা করা একটা লাশকে আমার ভ্যানে তুলে দিয়ে বললেন, এটা নিয়ে সোজা হাসপাতালে যাও। ওদের কথায় আমি হাসপাতালের দিকে যেতে লাগলাম। আমি পুলিশদের কোনোভাবে বুঝাতে পারিনি আমার কি সমস্যা। সন্ধ্যা হবার আগে আমার বাড়ি ফিরতে হবে। এমনিতে আছে ওই জিনদের নিয়ে মহা ঝামেলায়, তার উপর আবার এরা লাশ নিয়ে হাসপাতালে যেতে বলছে। এই লাশটা হাসপাতালে পৌঁছে দিতে দিতে রাত হয়ে যাবে ভেবে দ্রুত হাসপাতালে চলে গেলাম, কিন্তু হাসপাতালে পৌঁছাতে ঠিকই রাতই হয়ে গেল। আমি ওখানে গিয়ে লাশটাকে ডোমদের ঘরে দিয়ে আমার ভাড়া নিয়ে সেখান থেকে বাড়ির দিকে আসতে থাকি। আমি বাড়ি থেকে আসার সময় ফাঁকা একটা জায়গায় আসলে হঠাৎ পেছনে আমার ভ্যানে কেউ বসে আছে এটা বুঝতে পারি। আমি অনুভব করার পরে ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখি জান্নাতপুরী বসে আছে। জান্নাতকে দেখে আমি বলি, ও আপনি তো ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আমার কথার জবাবে জান্নাতপুরী বললেন, তুমি কি রোজ তোমার এই ভ্যান নিয়ে বের হও? তখন আমি মাথা নাড়িয়ে বলি, হ্যাঁ, এটাই তোমার পেশা। আমার কথা জবাবে জান্নাতপুরী বললেন, তুমি কাজ করো ভালো কথা, কিন্তু রাত করে ফিরছো কেন? তোমাকে না বলেছি কিছুদিন সাবধানে থাকবা? জানোই তো আমার যে স্বামী ছিল ওই জিনটা তোমার উপর রেগে আছে, ও যখন তখন তোমার উপর আক্রমণ করতে পারে। জান্নাতপুরীর কথা আমি বলি, আমি তো সব শখ করে রাতে ফিরছি না। বিকেলে বাড়িতে ফেরার সময় পুলিশ বাবুরা আমাকে জোর করে লাশ নিয়ে হাসপাতালে যেতে বলেছে। আমার কথায় জান্নাতপুরী বললেন, ও বুঝতে পারছি। জান্নাতের কথায় ওকে বললাম, গতকাল রাতে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম। এই বলে সব ঘটনা ওকে খুলে বললাম। তখন জান্নাতপুরী বললেন, এটাই জিনটার কাজ, ও এরকম করেছে, তুমি সাবধানে থেকো, ও তোমার কিছু করতে পারবে না। জান্নাতপুরীর সাথে এভাবে কথা বলতে বলতে বাড়ির কাছে চলে আসি। তখন জান্নাত আমাকে বলে, শোনো, আমি আমার এক আত্মীয় জিনের বিয়েতে যাব, কালকে তোমার কাছে হয়তো না আসতে পারি। তুমি রাত করে কাজ করবা না, সন্ধ্যাবার আগে বাড়িতে ফিরবা। আমি আমার সাথে থাকা দুজন জিনকে তোমার বাড়িতে পাহারা হিসেবে রেখে দেব। কথাটা বলে জান্নাতপুরী বাতাসে মিশে গেলেন। ও বাতাসে মিশে যাবার পর আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে গোসল করে রান্না করলাম, এরপর খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সেই রাতে আমার সাথে আর কোনো ঘটনা ঘটল না। পরে যথারীতি কাজ থেকে বের হলাম। কাজে বের হয়ে জান্নাতপুরীর কথা মতো সন্ধ্যাবার আগে এই বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে হাত মুখ ধুয়ে শুয়ে রইলাম, আরাম করলাম। এমন সময় ঘরের বাইরে কেমন একটা আওয়াজ পেলাম, মনে হচ্ছে কেউ যুদ্ধ করছে। এরকম আওয়াজ পেয়ে বাইরে বের হব এমন সময় জান্নাতপুরী আসলো আমার ঘরে। জান্নাতপুরীকে দেখে আমি বললাম, আরে আপনি না কোথাও যেন গিয়েছিলেন? তখন জান্নাতপুরী বললেন, চলে আসলাম, এক আত্মীয়র বিয়েতে গিয়েছিলাম, পরে তোমার কথা মনে পড়লো তাই আসলাম।
এই বলে জান্নাত বললেন, বাইরে যাব, আসো তোমাকে নিয়ে জিন রাজ্যে যাই। তুমি জিন রাজ্য ঘুরে দেখে আসবে, আবার আমি তোমাকে নিয়েও আসবো। জান্নাতপুরীর কথায় আমি খুশি মনে রাজি হয়ে গেলাম। জিন রাজ্য দেখতে পাবো এটা ভাবতে খুশি লাগছিল। আমি রাজি হওয়ায় জান্নাতপুরী আমাকে জিন রাজ্যের একটা জায়গায় নিয়ে গেলেন। সে জায়গাটা কেমন অদ্ভুত ছিল, সুন্দর না ভয়ঙ্কর দেখতে। ওরকম একটা জায়গায় যাওয়ার পর আমি জান্নাতপুরীকে বললাম, এই জায়গাটা এরকম কেন, কেমন যেন ভয়ঙ্কর দেখতে। আমার কথা জবাবে জান্নাতপুরী ভয়ঙ্কর একটা হাসিতে বললেন, এই জায়গাটা ভয়ঙ্কর কারণ এখানে তোর মৃত্যু হবে। এই বলে জান্নাতপুরী তার রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর এক জিনের রূপ নিয়ে বললেন, কিরে এখন বুঝতে পারিস না আমি কে? আমি জান্নাতপুরীর স্বামী ছিলাম, আমি সেই জিন। তোকে জান্নাতপুরীর রূপ নিয়ে গিয়ে আমার এখানে নিয়ে আসলাম। তোর কারণে আমি জান্নাতপুরীকে মারতে পারিনি, তোকে তো মরতে হবে। এই বলে জিনটা আমাকে আঘাত করে ফেলে দিলেন। জিনটার আঘাতে আমি সেখানে চিৎকার করে পড়ে গেলাম। এদিকে তখন সেখানে এসে হাজির হলেন জান্নাতপুরী। জান্নাতপুরী অনেক রেগেছিলেন, কারণ জান্নাতপুরীর পাঠানো সেই জিন দুটো আমার বাড়িতে পাহারায় ছিলেন। ওদেরকে মেরে ফেলেছে এই জিন। জান্নাতপুরী এসে রেগে বললেন, তুই আমার রূপ নিয়ে নাহিদকে এখানে থেকে কেন ধরে নিয়ে আসছিস? জান্নাতপুরীর কথার জবাবে সেই জিন হাসতে হাসতে বলল, জানিস না কেন নিয়ে আসছি, ওকে মেরে ফেলবো। তখন জান্নাতপুরী বললেন, ওকে মেরে ফেলার আগে নিজে তো বাঁচ। কথাটা বলে জান্নাতপুরী জিনটার সাথে যুদ্ধ করতে লাগলেন। জান্নাতপুরী ও জিনটা সমানভাবে যুদ্ধ করছে। এমন সময় সেই জিন জান্নাতপুরীকে আঘাত করে ফেলে দেয়। জিনটার অনুগত জিনেরা জান্নাতপুরীকে আঘাত করতে থাকে। এদিকে জান্নাতপুরীর এরকম অবস্থা দেখে আমি বলি, আমাকে মেরে ফেলুন, আমার জন্য জান্নাতপুরীর কোনো আঘাত করছেন কেন, ওনাকে ছেড়ে দিন। আমার কথায় জান্নাতপুরী আমার দিকে তাকিয়ে আবারও ওই জিনেদের সাথে যুদ্ধ করতে লাগলেন। ওদের সাথে যুদ্ধ করতে করতে একসময় জান্নাতপুরী ওই জিনটা সহ ওর অনুগত যত জিন ছিল সবাই মেরে ফেললেন। ওই জিনদের সাথে যুদ্ধ করার সময় জান্নাতপুরী অনেক দুর্বল হয়ে যায়, আর জান্নাতপুরীর সাথে থাকা বাকি জিন দুটো মারা যায়। ওদের মেরে ফেলে জান্নাতপুরী আমাকে নিয়ে যায় একটা প্রাসাদে। সেখানে গিয়ে বলেন, তুমি এখানে আরাম করে বসো, আমি আসছি। তোমার কোনো ভয় নেই, এটা আমার প্রাসাদ, এখানে কেউ আসবে না। আর কে বাসবে, আমি তো জিনটাকে মেরে ফেলেছি। কথাটা বলে জান্নাতপুরী চলে গেলেন। এদিকে তখন আমি সেখানে শুয়ে পড়লে একসময় আমার ঘুম চলে আসে। আমি ঘুমিয়ে পড়ার পর কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, আমার ঘুম ভেঙে যায় জান্নাতপুরীর ডাকে। আমার ঘুম ভেঙে যাওয়ায় জান্নাত বলেন, নাহিদ আসো, আমার সাথে আসো। পরীর কথায় আমি কথা না বাড়িয়ে ওর সাথে চলতে লাগলাম। তখন জান্নাতপুরী আমাকে নিয়ে গেলেন বিশাল একটা প্রাসাদে। ওখানে গিয়ে দেখলাম অনেক জিন পরি দাঁড়িয়ে আছে। ওদের মাঝে আবার একজন বয়স্ক জিন একটা চেয়ারে বসে আছে। ওদের কাছে যাবার পর জান্নাতপুরী আমাকে পাশে নিয়ে দাঁড়িয়ে বললেন, সর্দার আমাকে ডাকার কারণ কি বলুন। তখন জিন সর্দার বললেন, জান্নাত, তুমি যে জিনটাকে আগে তোমার স্বামী ছিল ওকে সহ আরও কয়েকজন জিনকে মেরেছ কেন? তখন জান্নাতপুরী বললেন, সর্দার, আমি তো শখ করে ওকে মারিনি। ওর সাথে আমার বিচ্ছেদ হবার পর ও বারবার আমাকে আক্রমণ করতে, আমাকে হত্যা করতে আসছে। আমাকে মারতে এসে যখন পারেনি তখন একজন মানুষতান্ত্রিককে দিয়ে আমাকে বন্দি পর্যন্ত করিয়েছে। এই যে আমার পাশে ছেলেটাকে দেখছেন, ও আমাকে মুক্ত করেছে। ও মুক্ত না করলে হয়তো আমি এখনো বন্দি থাকতাম। বারবার আমাকে আক্রমণ করতে আসায় আজ রেগে ওকে মেরে ফেলেছি। জান্নাতপুরীর কথায় জিন সর্দার বললেন, তুমি আমাকে বিচার দিতা ওর নামে, তাহলেই তো হতো। তুমি যেহেতু ওকে হত্যা করেছ, এখন ওর বাবা মা তোমার নামে বিচার দিয়েছে, সেহেতু তোমাকে শাস্তি পেতে হবে। জিন সর্দারের কথায় জান্নাত বললেন, কেন শাস্তি দিবেন? দেখুন সর্দার, এখানে আমার কোনো দোষ নেই। আমি নিজেকে বাঁচাতে ওর সাথে যুদ্ধ করেছি, ও মারা গেছে। আমি আপনাকে সম্মান করি, কিন্তু আপনার এই শাস্তি দেওয়ার বিষয়টা মানতে পারবো না। পরিকথায় সর্দার বললেন, জান্নাত, তুমি কি জানো আমার বিরুদ্ধে গিয়ে কথা বলার শাস্তি কি হতে পারে? তখন জান্নাত পরি বললেন, হ্যাঁ জানি। আপনার কথা না মানলে এই জিন রাজ্য থেকে বের করে দেবেন। জান্নাতের কথায় জিন সর্দার উঠে দাঁড়িয়ে বললেন, সবে যেহেতু জানো, জেনে শুনে আমার কথা অমান্য করার সাহস পাও কিভাবে? সর্দারের কথায় জান্নাত বললেন, আপনি যাই করেন, আমি আপনার শাস্তি মানি না। আমাকে জিন রাজ্য থেকে বের করে দিবেন তো ওকে, আমি জিন রাজ্য থেকে বেরিয়ে যাব। তখন জিন সর্দার বললেন, ঠিক আছে, হুকুম করা হলো, আজ থেকে তুমি আমাদের রাজ্যে আর কখন আসতে পারবা না। যদি আসো তোমাকে ধরে কারাগারে রাখা হবে।
এই বলে জিন সর্দার বললেন, এখন যাও, ছেলেটাকে নিয়ে চলে যাও। জিন সর্দারের কথায় জান্নাতপুরী আমাকে নিয়ে তার প্রাসাদে আসলেন। এসে অনেক কান্না করে বললেন, মা বাবাকে হারিয়েছে অনেক আগে, আজ আমার প্রাসাদ ও জিনরাজ্য হারালাম। নাহিদ, আজ থেকে তোমার বাড়িতে তোমার সাথে থাকবো আমি, চিন্তা করো না। অদৃশ্যভাবে থাকবো, কেউ দেখতে পারবে না আমাকে তুমি ছাড়া। জান্নাতপুরীর কান্না দেখে ওকে শান্ত করে বললাম, ঠিক আছে, তুমি কান্না করো না। এই বলে জান্নাতপুরীও আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর জান্নাতকে বললাম, জান্নাত, আমার তো থাকার ঘর একটা, তুমি তো অদৃশ্যভাবে থাকবা। তুমি চাইলে আমার ঘরে থাকতে পারো, অথবা আমার ঘরের পেছনে যে জাম গাছটা আছে ওখানে থাকতে পারো। আমার কথায় পড়ে বললেন, ঠিক আছে, আমি জাম গাছে থাকবো। ওর কথায় রাজি হয়ে রান্না করতে চলে গেলাম। তখন জান্নাত আমার পাশে বসে বলল, তুমি ছেলে মানুষ হয়ে রান্না করে খাও, আবার একা থাকো। জান্নাতের এরকম কথা আমি মুচকে এসে বললাম, তোমার মতো আমারও তো বাবা মা নেই। আমরা দুই ভাই, বড় ভাই ও ভাবি আলাদা বাড়িতে করে আলাদা খান। এই যে পাশের বাড়িতে দেখতে পাচ্ছ, ওটা ওদের বাড়ি। সেটা তো বুঝলাম, তুমি বিয়ে করো না কেন? বিয়ে করলে তো তোমার বউ এসে রান্না করে খাওয়াতো, তাই না? পরীর কথা আমি কাজ করতে করতে বললাম, আর বিয়ে? এই ভ্যান চালককে কে বিয়ে করবে? সময় হলে দেখবো, চেষ্টা করে বিয়ে করার মতো কেউ আছে কিনা। এই বলে রান্না করে ঘরে গেলাম। ঘরে গিয়ে জান্নাতপুরী সহ খাবার খেলাম। খাওয়া শেষে আমি ঘুমিয়ে গেলে জান্নাত অদৃশ্যভাবে ঘরের পেছনে থাকা জাম গাছে চলে গেলেন। পরের দিন সকালবেলা উঠে কিছু খেয়ে কাজে গেলাম। কাজ থেকে দুপুরের দিকে বাড়ি ফিরে দেখি এক অবাক করা ঘটনা। জান্নাতপুরী আমার জন্য খাবার রান্না করে রাখছে। খাবার দেখে খুশি হয়ে বললাম, তুমি করেছো এসব? তুমি কি পারো? তখন পরি বলেন, তোমাকে করতে দেখেছে না। ওর কথাই খুশি মনে খেতে বসলাম। এরপর দুজন খাবারও খেয়ে নিলাম। খাওয়া শেষে একটু আরাম করে পরীকে বললাম, আচ্ছা একটা কথা বলি, এখন কি সন্ধ্যার পর বা রাত করে বাড়িতে ফিরলে সমস্যা হবে? তখন জান্নাতপুরী মাথা নাড়িয়ে বললেন, না, ওদের তো মেরেই ফেলেছে, এখন তোমাকে আক্রমণ করতে কেউ আসবে না, তুমি রাত করে ফিরতে পারবে এখন। জান্নাতপুরীর কথায় রেডি হতে হতে বললাম, এটাই জানার ছিল, আসলে আমার একটা দোকানের মাল পৌঁছে দিতে দিতে রাত হতে পারে, তারপর আবার বাজার করে বাড়ি ফিরতে হতে পারে, তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা তুমি থাকো, আমি আসি। এই বলে চলে গেলাম কাজে। কাজে গিয়ে সেটা করতে করতে রাত হয়ে গেল। রাত হলে আমি বাজারে গিয়ে বাজার করে আর সাথে কিছু মিষ্টি নিয়ে বাড়ির দিকে আসতে লাগলাম। আমি বাড়ির দিকে আসার সময় ফাঁকা রাস্তায় আসলে হঠাৎ মনে হলো আমার ভ্যান গাড়ি কেউ পিছন থেকে টেনে ধরছে। এরকম দৃশ্য দেখে পেছনে তাকিয়ে দেখলাম কিছুই নেই, পেছনে কেউ নেই, অথচ আমি সামনের দিকে এগোতে পারছি না। এরকম অবস্থায় ভ্যানের চাকার দিকে তাকিয়ে দেখলাম সেটাও ঠিক আছে, সবই ঠিক, কিন্তু ভ্যান সামনের দিকে যাচ্ছে না। আশেপাশে কোনো মানুষও পাচ্ছিলাম না যে তার সাহায্য নিব। এরকম অবস্থায় বুঝতে পারলাম অস্বাভাবিক কিছু ঘটতে যাচ্ছে। অস্বাভাবিক কিছু ঘটার আগে জান্নাতপুরীকে ডাকতে হবে, এই ভেবে জান্নাতকে স্মরণ করতে লাগলাম, কিন্তু জান্নাতপুরী আমার ডাকে কোনো সাড়া দিচ্ছিলেন না। এদিকে এমন সময় আমার পেছন থেকে সাদা শাড়ি পরা, যার মুখটা দেখতে পাচ্ছিলাম না, সেরকম ভয়ঙ্কর কিছু আমার দিকে আসতে লাগলেন। এই দৃশ্য দেখে ভ্যানটা রেখে আমি দৌড়াতে গেলেই সেখানে সেই সাদা পরা কাপড় পরা অবয়বটা তার মুখ থেকে ঘোমটা সরালেন। ওর মুখটা থেকে ঘোমটা সরালে দেখতে পেলাম এটা আর কেউ না, জান্নাতপুরী। আমাকে ভয় পেতে দেখে জান্নাত হাসতে হাসতে বললেন, ভয় পেয়েছো? আমি তোমার সাথে দুষ্টুমি করেছিলাম। জান্নাতের এরকম কথাই আমি লম্বা নিঃশ্বাস ফেলে বললাম, ও এটা তুমি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কথা বলে ভ্যান থেকে উঠে বসি। তখন জান্নাত আমার ভ্যানে বসে ওর হাতে মিষ্টিগুলো দিয়ে বললাম, না, এগুলো তোমার জন্য, শুনেছি জিনপুরীরা মিষ্টি খেতে পছন্দ করে, খাও। আমার কথায় খুশি মনে জান্নাতপুরী মিষ্টি খেলেন। এদিকে তখন আমি ওকে সহ চলে গেলাম বাড়িতে গিয়ে বললাম, মিষ্টি খেয়েছো, এখন বসো, আমি রান্না করি। আমার কথায় জান্নাত বললেন, আমি তোমার জন্য রান্না করে রাখছি, তুমি হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নাও। পরীর কথায় আমি খুশি হয়ে তাই করলাম। হাত মুখ ধুয়ে খাবার খেয়ে ঘরে গেলাম। খাওয়া শেষে জান্নাত চলে গেলে আমি ঘুমিয়ে পড়লাম। এই ঘটনার পর থেকে জান্নাত আমার সাথে সবসময় দেখা করত। জিনরাজ্য ছেড়ে আমার এখানে এসে থাকতে শুরু করলো। এভাবে কেটে গেল 3টা মাস। এই 3 মাসের মধ্যে আমারও জান্নাতপুরীর একে অপরের ভালো লাগা, আমরা দুজনে ভালোবেসে বিয়েও করি। আমিও জান্নাতপুরী বিয়ে করার পর আমাদের ঘরের পেছনে জাম গাছে থাকে না, এখন সে আমার সাথেই থাকতে শুরু করেছে। আমি জান্নাতকে সবসময় দেখতে পেলেও অন্য কেউ জান্নাতকে দেখতে পারে না। আমার বিয়ে 2 দিন পর এক রাতে খাবার খেয়ে গল্প শুরু করেছে। এমন সময় জান্নাত আমাকে বললেন, নাহিদ একটা কথা।
তুমি অনেক কষ্ট করে ভ্যান চালাও, এরকম তো অনেকদিন ধরে করছো, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমার কাছে রাখা কিছু গুপ্তধন আছে। গুপ্তধন বলতে সোনার মোহর। এগুলো আমাদের পারিবারিকভাবে রাখা ছিল। আমি জিন রাজ্য থেকে চলে আসার সময় নিয়ে আসছি। তোমাকে এতদিন বলিনি, এখন বললাম। আমি তোমাকে সব কিছু দিয়ে দেবো, তুমি আস্তে আস্তে সেগুলো বিক্রি করবে, এতে তোমার অবস্থা আল্লাহর রহমতে ভালো হবে। তবে একটা কথা বলি, এখনই বলে রাখি, আমি তোমাকে ভালো জানি, তুমি সবসময় এরকমই ভালো থাকবা। বড়লোক হয়ে কখনো নিজের মধ্যে অহংকার, জেদ, হিংসা এগুলোকে জায়গা দিবে না। জান্নাতপুরের কথায় আমি মুচকি এসে বললাম, জান্নাত, আমি কষ্ট করে মানুষ হয়েছি, এখনো কষ্ট করছি। আমি কি বুঝি না গরিব মানুষের কষ্ট? আমি যত টাকার মালিক হই না কেন, কখনো অহংকার ও হিংসা নিজের মধ্যে জায়গা দিব না। আমার কথায় জান্নাত খুশি হয়ে বললেন, আচ্ছা শোনো, আরেকটা কাজ করো। কালকে দূরের কোনো এতিমখানা ও মাদ্রাসায় গিয়ে কথা বলবা, তুমি বলবা ওখানে কিছু টাকা দান করতে চাও। আমার কাছে দেখা সোনার মোহর বিক্রি করে কিছু টাকা এতিমখানা, মাদ্রাসা এগুলোতে দান করে দিতে হবে। পরীর কথায় আমি রাজি হয়ে বললাম, এটা তো ভালো কথা, ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে। এই বলে দুজন ঘুমিয়ে গেলাম। এই ঘটনার পরের দিন আমি শহরের বড় দোকানে গিয়ে কিছু সোনার মোহর বিক্রি করলাম, করে কিছু টাকা এতিমখানা ও মাদ্রাসায় দান করে বেড়াতে আসলাম বাড়িতে। এই ঘটনার পর থেকে কিছুদিন পর পর আমি শহরে গিয়ে কিছু সোনার মোহর বিক্রি করতাম, আর সেই টাকা দিয়ে ঘর ঠিক করলাম, গরু কিনলাম আর জমি জমা কিনতে লাগলাম। এভাবে যখন আমার উন্নতি হতে লাগলো, তখনই সব নজরে আসলেন আমার ভাই আর ভাবির। একদিন দুপুরে আমার ভাবি আমাকে ডাক দিয়ে বললেন, কি ব্যাপার নাহিদ, তুমি দেখি নিজের ভালো উন্নতি করছো, ঘর ঠিক করলা, গরু কিনলা, আবার শুনলাম জমি জমাও কিনছো। এত কিছু কিভাবে পেলে? ভ্যান চালিয়ে এত কিছু করা কি সম্ভব? আমাকে বলো তো আসল কারণ কি? ভাবির কথা আমি বললাম, কিসের কারণ? কোনো কারণ নেই, আমি ভ্যান চালিয়ে যে টাকা জমিয়েছি এসব করছি। কিন্তু আমার কথা যেন ভাবি কোনোভাবেই বিশ্বাস করছিল না। ভাবি আমার কথা বিশ্বাস না করে চলে গেলেন। এদিকে আমিও আর কথা না বাড়িয়ে বাড়িতে চলে গেলাম বাজারে গিয়ে বাজার শেষ করে ফিরলাম সন্ধ্যার দিকে। এর কিছুক্ষণ পর আরাম করে রাতের খাবার শেষ জানা তো আমি একা শুয়ে পড়লাম। আমরা শুয়ে নানান গল্প করার সময় ঘুমিয়ে পড়লাম। এই ঘটনার পরে সকালে ভাবি ও ভাইয়া আমাকে ডাকলেন। ওদের ডাকে কাছে গেলে ভাইয়া বললেন, নাহিদ, তোর সংসারে হঠাৎ এরকম পরিবর্তন, কোনো কারণ আছে নাকি বলতো? ভাইয়ার কথায় আমি বললাম, না ভাইয়া, কোনো কারণ নেই, কি আর কারণ থাকবে। তখন ভাবি বললেন, নাহিদ, নিজেকে চালাক ভাবো তাই না? আমি গতকাল রাতে তোমার ঘরের পেছনে গিয়ে লুকিয়েছিলাম। আমি শুনেছি তুমি কার সাথে জানি কথা বলেছ, অনেক রকমের কথা বলেছ, কিন্তু তোমার ঘরে তুমি ছাড়া আর কেউ ছিল না। এখন কিছু না লুকিয়ে সত্যিটা বলো দেখি, আসল কারণ কি? ভাবির কথায় বুঝতে পারছি ধরা খেয়ে গেছে, তাই ভাই ও ভাবিকে বললাম, তোমাদের বিশ্বাস রেখে কথাটা বলছি। আসলে আমি একটা পরীকে বিয়ে করেছি, ওর নাম জান্নাতপুরী। জান্নাতপুরীর কাছে কিছু গুপ্তধন আছে, ওগুলো বিক্রি করে এসব করছে। আমার কথাই ভাই ভাবি একে অপরের দিকে তাকিয়ে বললেন, কি পরী, তুই কি সত্যি বলছিস? ভাইয়ের কথা আমি বললাম, হ্যাঁ ভাইয়া, এটাই সত্যি, তোমার এই কথা ভুলেও কাউকে বলো না, কেমন? তখন ভাই ও ভাবি বললেন, ঠিক আছে, কাউকে বলবো না, তবে আমাদের একটা ইচ্ছে পূরণ করো, ওই পরীটাকে আমাদের একবার দেখাও, আমরা তোর পরী বউকে একবার দেখতে চাই। ভাইয়ের কথা আমি বললাম, ঠিক আছে, আজকে সন্ধ্যার পর আমার ঘরে এসো, তোমাদের জান্নাতপুরীকে দেখাবো। কথাটা বলে ঘরে গেলাম। ঘরে গিয়ে পরীর দিকে তাকালে ও বলল, আমি গতকাল রাতেই বুঝতে পারছি তোমার ভাবি লুকিয়ে আমাদের কথা শুনেছে। ভাবছিলাম হয়তো তোমাকে কিছু জিজ্ঞাসা করবে না, কিন্তু ওরা তো শেষমেশ আমার কথা জেনেই গেল। পরীর কথা আমি বসে বললাম, একদিন না একদিন তো জানতোই। আচ্ছা জান্নাত ভাইয়া, ও ভাবি তোমাকে দেখতে চাইছে, আমি ওদের সন্ধ্যার পর আসতে বলেছি, ওরা আসলে তুমি সামনে আসবে, ওকে? তখন জান্নাতপুরী রাজি হলেন। ও রাজি হওয়ায় সেদিন সন্ধ্যাবেলা ভাইয়া ভাবি আসলেন। ওরা আসায় জান্নাতপুরী ওদের সামনে আসলেন। জান্নাতপুরীকে দেখে ভাইয়া ও ভাবি অবাক হয়ে তাকিয়ে রইলেন। জান্নাতপুরী অনেক সুন্দর ছিল, আর পরীকে দেখে তো অবাক হবারই কথা। তো ভাইয়া ভাবি পরীকে দেখে কিছুক্ষণ কথা বলে চলে যায়। ওরা চলে যাবার পর আমিও জান্নাতপুরী খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এই ঘটনার পর থেকে আল্লাহর রহমতে আমার সংসারের আরও উন্নতি হতে থাকে। এভাবে 7 দিন চলে গেলে এক রাতে খাবার সময় জান্নাত আমাকে বলেন, নিশাত, তুমি মনে হয় তোমার ভাই ভাবিকে আমার কথাটা বলতে ভুলে গিয়েছ। তোমার ভাবি তোমার উন্নতি আর আমাকে তোমার বউ হিসাবে মানতে চাইছে না। তোমার সম্পত্তির উপর লোভ পড়ে গেছে তোমার ভাবির।
তোমার ভাবি একজন কবিরাজের কাছে গিয়েছিল আমাকে বন্দি করে তোমাকে দেয়া সোনার মোহরগুলো হাতে নেওয়ার জন্য। জান্নাতপুরীর কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি অবাক হয়ে বললাম, কি বলো, ভাবি এরকম কাজ করেছে? তখন পরি মন খারাপ করে মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। ওর কথা আমি বললাম, জান্নাত মন খারাপ করো না, আমি কালকে ভাবিকে বুঝিয়ে বলবো উনি যেন এরকম কাজ আর না করেন। এই বলে জান্নাতকে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন ভাবি সব ঘটনা খুলে বললে ভাবি সরাসরি অস্বীকার করলেন। ভাবি কোনোভাবেই স্বীকার করলেন না উনি কবিরাজের বাড়িতে গিয়েছেন। তখন আমি বলি, ভাবি আমার উপর জান্নাত একটা পরী, ও অদৃশ্যভাবে চলতে পারে। আপনি কবিরাজের কাছে গেছেন এটাও দেখেছে, জানতে পেরেছে। প্রথমবার বলে সাবধান করে গেলাম, এরপর আর সাবধান করব না। কথাটা বলে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর জান্নাতকে বললাম, আমি ভাবিকে বলেছি, আশা করি এরপর উনি এরকম কিছু করবে না। আমার কথায় জান্নাতপুরী শান্ত হলেন। এই ঘটনার একদিন দুদিন করে কেটে গেল 7টা দিন। 7 দিন পর এক রাতে জান্নাত আমাকে বললেন, নিশাত তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। কথাটা বলে জান্নাতপুরী বাতাসে মিশে গেলেন। ওদিকে তখন ভাইয়ার বাড়ি থেকে ভাবির চিৎকার ভেসে আসতে লাগলো। ও ভাবি বলছে, মা গো, বাবা গো, বাঁচাও আমাকে, কি জানি মেরে ফেললো। এরকম আওয়াজ পেয়ে আমি উঠতে যাবো এমন সময় জান্নাত ফিরে এসে বলল, কোথাও যেতে হবে না। আমি ভাবিকে থাপ্পড় মেরেছে, গলা টিপে ধরেছি। ওনার কত বড় সাহস, মানা করার পর ও কবিরাজের বাড়িতে যায়। তুমি জানো আজকে উনি একজন কবিরাজের বাড়িতে গেছে। ওনাকে সাবধান করার পরও যখন আমার কথা শুনছিলেন না, তখন তো শাস্তি দিতেই হচ্ছে, তাই ওনাকে থাপ্পড় দিয়ে আসছে, গলা টিপে ধরেছি। জান্নাতের কথায় আমি রাতের বেলা আর ভাবির কাছে গেলাম না। সকালে আমি ওনার ওখানে যাওয়ায় আগে উনি এসে বলে, নিশাত গতকাল রাতে আমার গলা টিপে ধরেছে কে, থাপ্পড় মেরেছে কে আমাকে? তখন আমি বললাম, জানেন না কে করেছে? আমার বউ জান্নাত করেছে এমন। ভাবি আপনাকে মানা করার পরও কেন এমনটা করলেন? কেন কবিরাজের বাড়িতে গেলেন? আমার কথায় ভাবি আবারও অস্বীকার করলেন। তখন আমি সরাসরি ভাইয়াকে সব খুলে বললাম। ভাইয়াকে বললাম, ভাবিকে মানা করে দিও, আজকের পর থেকে কোনো কবিরাজের বাড়িতে গেলে জান্নাতপুরী ভাবিকে রেগে মেরে ফেলবে। আমার কথায় ভাইয়া ভাবিকে সাবধান করে দিলেন। এই ঘটনার পর ঠিকই ভাবি কিছুদিন কোনো সমস্যা করেনি। এভাবে ভালোই ভালোই কেটে গেল 1 মাস। 1 মাস পর হঠাৎ একদিন আমি বাইরে থেকে এসে জান্নাতকে দেখতে পারি না। আমি জান্নাতকে না দেখাই শুরুতে কিছু মনে করিনি, ভাবছি হয়তো কোথাও গেছে, চলে আসবে। কিন্তু সেদিনটা কেটে রাত আসে, তবুও জান্নাত আমার কাছে আসে না। জান্নাত না আসায় আমি চিন্তিত হয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন জান্নাতের জন্য অপেক্ষা করি, সেদিনও আসে না। এভাবে 1 দিন 2 দিন করে 3 দিন অপেক্ষা করার পর ও যখন জান্নাত আসে না, তখন আমি বুঝতে পারি এখানে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আমার ভাবি নিশ্চয়ই কিছু করেছে। এই ভেবে সরাসরি ভাবিকে গিয়ে বলি, ভাবি সত্যি করে বলো জান্নাতপুরীকে কি করেছো? তুমি নিশ্চয়ই কোনো কবিরাজের বাড়িতে গিয়েছিলে। আমার কথায় ভাবি এমন ভাব করলেন মনে হয় উনি কিছুই জানেন না। এমন ভাবে বলেন, আমি কিছু করিনি বা আমি কিছু জানি না। ভাবির কথায় আমি ওনাকে অনুরোধ করতে লাগলাম, কিন্তু উনি একই কথা বললেন, উনি কিছুই করেননি। ভাবির কথায় ওনাকে বললাম, ঠিক আছে, আমি এখনই কবিরাজের বাড়িতে যাচ্ছি, যদি গিয়ে শুনি আপনি কিছু করেছেন তো আপনাকে আমি ছাড়ব না। কথাটা বলে চলে গেলাম একজন কবিরাজের বাড়িতে। কবিরাজের বাড়িতে যাবার পর কবিরাজকে সব খুলে বললাম। সব শুনে কবিরাজ অনেক খোঁজ নিয়ে বললেন, আমি তো কিছু জানতে পারলাম না। জান্নাতপুরী যে কোথায় আছে, কিভাবে আছে জানি না, তুমি অন্য কবিরাজের কাছে যেতে পারো। কবিরাজের কথায় মন খারাপ করে অন্য কবিরাজের কাছে গেলাম, কিন্তু এতেও কোনো লাভ হলো না। জান্নাতপুরীর কথা কেউ বলতে পারল না। অনেক কবিরাজের কাছে গিয়ে জান্নাতপুরীর বিষয়ে কিছু জানতে না পারায় বাড়িতে চলে আসি। বাড়িতে এসে কান্না করতে করতে বলতে থাকি, জান্নাত আমাকে ছেড়ে কোথায় গেল। আমি সে রাতটা কান্না করে কাটিয়ে দিই আর ওর অপেক্ষা করি, কিন্তু রাত শেষ হয়ে গেলেও জান্নাতপুরী আমার কাছে আর আসে না। জান্নাত কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে নাকি মারা গেছে জানি না। আমি অনেক কবিরাজ তান্ত্রিকের বাড়িতে গিয়েও কিছু জানতে পারিনি। আমার সুখের সংসারে যেন নেমে আসে দুঃখ কষ্ট। আমি কষ্টে দিন পার করতে থাকি। এভাবে 1 দিন 2 দিন করে কেটে যায় 1 বছর। 1 বছর পর ভাইয়া ভাবি আমাকে বলেন অন্য কাউকে বিয়ে করতে, কিন্তু আমি জান্নাতকে ভুলতে পারবো না, ওকে ছাড়া অন্য কাউকে বউ হিসেবে মানতে পারবো না বলে বিয়ে করতে রাজি হই না। ওরা অনেকভাবে আমাকে বোঝালেও আমি ওদের কথায় রাজি হই না। এভাবে কেটে যায় আরও 1 বছর। 2 বছর চলে যাবার পর একদিন আমার ভাবি আমার কাছে এসে আর কান্না করতে করতে বলেন, আমাকে মাফ করে দে ভাই, তোর বউ জান্নাতপুরীকে আমি একজন কবিরাজকে দিয়ে বন্দি করিয়েছি।
জান্নাতপুরি আমাকে আঘাত করে আমি প্রতিশোধ নিতে অপেক্ষায় থাকি। এভাবে 1 মাস পর একজন কবিরাজকে দিয়ে জান্নাতপুরিকে বন্দি করাই। সে কবিরাজ জান্নাতপুরিকে বন্দি করার 1 বছর পর আমি আমার ভুল বুঝতে পারি। তখন আমি জান্নাতপুরিকে মুক্ত করার জন্য সে কবিরাজের কাছে যাই। ওখানে গিয়ে জানতে পারি কবিরাজ কিছুদিন আগে মারা গেছে। ভাই নাহিদ, কবিরাজ যেহেতু মারা গেছে তাহলে নিশ্চয় জান্নাতপুরিও মারা যাবে। জানি না কবিরাজ জান্নাতপুরির সাথে কি করেছে। জান্নাতপুরি বেঁচে থাকলে তো তোর কাছে আসতো। আমাকে মাফ করে দে ভাই, অনেক বড় ভুল করে ফেলেছি। আমি অনেক অসুস্থ, জানি না বাঁচব কিনা, আমাকে মাফ করে দিস। কথা বলে ভাবি চলে গেলেন। এদিকে আমি তখন পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। ভাবি সব কি বলল আমি সব শুনে নিজেকে ধরে রাখতে পারলাম না। হাওমাও করে কান্না করতে লাগলাম। এই ঘটনার পর আমি তবুও জান্নাতপুরির অপেক্ষা করতে লাগলাম। এভাবে 1 মাস 2 মাস করে 2 বছর কেটে গেল। 10টা বছরও চলে গেল। 10 বছর পর এক সকালে আমি মন খারাপ করে বসে আছি। এমন সময় একটা আওয়াজ পেয়ে মাথা তুলে তাকিয়ে দেখলাম জান্নাতপুরি দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কান্না করছে। জান্নাতকে দেখে আমি দৌড়ে ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। জান্নাতপুরি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি কান্না করতে করতে ওকে বললাম, কোথায় ছিল এত বছর? আমার কথায় জান্নাত আমার চোখ মুছে বললেন, 10 বছর আগে তোমার ভাবি একজন কবিরাজের মাধ্যমে আমাকে বন্দি করায়। তোমার বাড়ির মাটি সহ আরও অনেক কিছু জিনিসের মাধ্যমে কবিরাজ আমাকে বন্দি করে আমার কাছে থাকা গুপ্তধনগুলো চায় আর তোমাকে ছেড়ে যেতে বলে। কবিরাজের কথায় আমি রাজি হই না বলে কবিরাজ আমাকে অনেক কষ্ট দেয় আর বোতল বন্দি করে ওনার ঘরের মেঝেতে মাটি করে পুঁতে রাখে। এই ঘটনার 1 বছর পর কবিরাজ মারা যায়। কবিরাজ মারা যাওয়ায় আমি ওখানেই বন্ধ হয়ে থাকি। তোমার বাড়ির মাটি সহ অনেক রকমের জিনিস দিয়ে আমাকে কালো জাদু করে বন্দি করে রাখা হয়। তুমি হয়তো আমার খবর নিতে পারোনি। আমি দীর্ঘ 10 বছর কবিরাজের ঘরের মেঝেতে মাটির নিচে পুঁতে থাকার পর আজকে কবিরাজের ছেলে ঘর ঠিকঠাক করবে বলে কবিরাজের ঘর ভেঙে ফেললেন আর ঘরের মাটিও খুঁড়ে নতুন ঘর তোলার কাজ শুরু করলেন। ওরা মাটি খুঁড়ে ফেলার সময় আমি বন্দি হওয়া বোতলটা বেরিয়ে আসে। তখন ওরা বোতলটা ভেঙে ফেলে, আমি মুক্ত হই। নাহিদ, আল্লাহ আবার আমাদের কাছে ফিরিয়ে দিল তোমাকে। জান্নাতের কথায় ওকে আবার জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, আমাকে ছেড়ে আর কোথাও যাবে না? তখন জান্নাত আমাকে জড়িয়ে ধরে বললেন, না যাব না, তোমার কাছে থাকবো যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে। এই ঘটনার পর আবারও আমি ও জান্নাত সুখে সংসার করতে থাকি। প্রিয় লিসেনার, কেমন লাগলো জান্নাতপুরি আমার এই গল্পটি সবাই কমেন্ট করে জানিয়ে দিন। আমি এখন ছোট্ট একটা জিনের গল্প দিয়ে শেষ করছি আজকের এপিসোড। তো শুরু করছি জিনের গল্পটি। আর সবাইকে খুবই খুবই দুঃখিত, কারণ আমার ঠান্ডা লাগার কারণে আমার হয়তো ভয়েস রেট অন্যরকম শোনাচ্ছে। এর জন্য সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। চলুন আমরা বেশি দেরি না করে গল্পে চলে যাই। একটি গ্রাম ছিল, নাম কবিরাজ বাড়ি গ্রাম। গ্রামটি ছিল শান্ত, নিরিবিলি আর সবুজে ঘেরা। কিন্তু গ্রামের মানুষদের মনে সবসময় এক ধরনের ভয় কাজ করত, কারণ গ্রামের শেষ প্রান্তে পুরনো বট গাছের পাশে একটি বিশাল বাড়িতে বাস করতেন কবিরাজ রহিমউদ্দিন। রহিমউদ্দিন সাধারণ কবিরাজ ছিল না। মানুষ তাকে সম্মান করলেও মনে মনে ভয় পেত, কারণ তার সম্পর্কে নানান গুজব ছিল। অনেকে বলতো সে শুধু ভেষজ চিকিৎসা জানে না, কালো জাদুও জানে। রাত গভীর হলেই তার বাড়ি থেকে অদ্ভুত আলো বের হতো। কখনো শোনা যেত অচেনা ভাষার মন্ত্রপাঠ, কিন্তু কেউ সত্য জানত না। এক রাতে রহিমউদ্দিন তার গোপন কক্ষে বসেছিল। কক্ষটি ছিল মাটির নিচে, চারিদিকে কালো কাপড় ঝুলানো, মোমবাতির আলো জ্বলছে আর মেঝেতে আঁকা অদ্ভুত সব চিহ্ন। সে বহু বছর ধরে একটা শক্তিশালী জিনকে নিজের অধীনে আনার চেষ্টা করছিল। সেদিন ছিল তার বহু বছরের সাধনার শেষ রাত। মধ্যরাত পেরিয়ে গেলে রহিমউদ্দিন মন্ত্রপাঠ শুরু করলেন। বাতাস ভারী হয়ে উঠল, ঘরের মোমবাতিগুলো একসাথে কাঁপতে লাগলো। হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল। পরক্ষণে ঘরের মাঝখানে ধোঁয়ার কুণ্ডলী তৈরি হলো। সেই ধোঁয়া থেকে বেরিয়ে এলো একটি বিশাল আকৃতির জিন। জিনের চোখ দুটো জ্বলছিল আগুনের মতো। সে গর্জন করে বলল, মানুষ, কেন আমাকে ডেকেছ? রহিমউদ্দিন ভয় পেল না, বরং হাসল। সে কালো পাথরের তৈরি একটি তাবিজ তুলে ধরল। জিনটির মুখের ভাব মুহূর্তেই বদলে গেল, কারণ তাবিজটির মধ্যেই ছিল তার বন্দিত্বের শক্তি। জিনটি বুঝতে পারল সে ফাঁদে পড়েছে। রহিমউদ্দিন বলল, আজ থেকে তুমি আমার আদেশ মানবে। জিনটি গর্জন করলো, কিন্তু কিছুই করতে পারল না। অবশেষে মাথা নিচু করে বলল, আমার নাম কাশিফ, আমি তোমার আদেশ পালন করতে বাধ্য।
সেদিন থেকে শুরু হলো কাশিফের বন্দি জীবন। রহিমউদ্দিন তাকে দিয়ে নানান কাজ করাতে লাগলো। কখনো দূরে শহর থেকে দুর্লভ ভেষজ এনে দিত, কখনো গুপ্তধন খুঁজে বের করত, কখনো অসুস্থ রোগীদের জন্য বিরল গাছ সংগ্রহ করত। গ্রামের মানুষ অবাক হয়ে দেখত রহিমউদ্দিনের ক্ষমতা দিন দিন বেড়ে চলেছে। তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। অনেক ধনী মানুষ তার কাছে আসতে শুরু করলো। অল্প সময় সে বিপুল সম্পদের মালিক হয়ে গেল। কিন্তু এই সাফল্যের আড়ালে কাশিফের জীবন হয়ে উঠল অসহনীয়। দিনরাত তাকে কাজ করতে হতো, বিশ্রামের কোনো সুযোগ ছিল না। একদিন গভীর রাতে কাশিফ সাহস করে বলল, কবিরাজ, আমি অনেক বছর ধরে তোমার সেবা করছি, আমাকে মুক্তি দাও। রহিমউদ্দিন ঠান্ডা গলায় বলল, অসম্ভব, আমি আমার পরিবারকে দেখতে চাই। তোমার পরিবার আমার বিষয় নয়, আমার একটি ছেলে আছে, তাহলে তাকে ভুলে যাও। কাশিফের চোখে কষ্ট ফুটে উঠল, কিন্তু সে কিছুই করতে পারল না, কারণ কালো জাদুর বাঁধন তাকে বন্দি করে রেখেছিল। মাসের পর মাস কেটে যেতে লাগলো। কাশিফ ক্রমশ দুর্বল হয়ে পড়ল, তার শরীরের শক্তি কমতে লাগলো। একদিন সে আবার অনুরোধ করলো, আমাকে মুক্তি দাও, আমি আর পারছি না। রহিমউদ্দিন এবার রেগে গেলেন, আর একবার মুক্তির কথা বললেই তোমাকে শাস্তি দেব। কাশিফ চুপ করে গেল, কিন্তু তার হৃদয়ের ভিতরে জমতে লাগলো অসহায়তা। ওদিকে বহু দূরে জিনেদের রাজ্যে বাস করত তার ছেলে আজরান। আজরান ছিল অস্বাভাবিক শক্তিশালী। বয়সে তরুণ হলেও তার ক্ষমতা অনেক প্রবীণ জিনদের চেয়েও বেশি ছিল। সে বহুদিন ধরে বাবার কোনো খবর পাচ্ছিল না, তাই মনে সন্দেহ জন্মাতে শুরু করলো। একদিন সে সিদ্ধান্ত নিল বাবাকে খুঁজে বের করবে, কিন্তু তখনও সে জানতো না তার বাবার উপর কি ভয়াবহ অত্যাচার চলছে। এদিকে পৃথিবীতে কাশফির অবস্থা আরও খারাপ হতে লাগলো। 1 বছর পূর্ণ হওয়ার আগেই তার শক্তি প্রায় শেষ হয়ে গেল। এক রাতে কাজ শেষে সে মাটিতেও পড়ে গেল। রহিমউদ্দিন বিরক্ত হয়ে বলল, ওঠো, কিন্তু কাশিফ আর উঠল না। সে ধীরে ধীরে চোখ বন্ধ করল, শেষবারের মতো ফিসফিস করে বলল, আমার ছেলে প্রতিশোধ নেবে। এরপর তার দেহ ধোঁয়ায় পরিণত হয়ে মিলিয়ে গেল, জিনটি মারাও গেল। রহিমউদ্দিন কিছুক্ষণ নীরব থাকলো, তারপর বলল, মারা গেছে তো কি হয়েছে, আরেকটা জিন ধরে আনবো। সে জানতো না তার জীবনের সবচেয়ে বড় বিপদ ইতিমধ্যে তার দিকে এগিয়ে আসছে। সেই রাতে জিনদের রাজ্যে ভয়াবহ এক ঘটনা ঘটল। কাশিফের মৃত্যুর খবর পৌঁছে গেল তার ছেলে আজরানের কাছে। খবর শুনে আজরানের চারপাশে আগুনের ঝড় তৈরি হলো। তার চোখ রক্ত লাল হয়ে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে গর্জে উঠল, যে আমার বাবাকে হত্যা করেছে তাকে আমি ছাড়ব না। সেই গর্জনে পুরো জিন রাজ্য কেঁপে উঠল। আর ঠিক তখনই শ্যামলপুর গ্রামের দিকে যাত্রা শুরু করলো এক ভয়ঙ্কর প্রতিশোধের গল্প। একদিন গ্রামের মসজিদের ইমাম রহিমউদ্দিনকে ডেকে বলল, কবিরাজ, গ্রামের অবস্থার কারণ কি? রহিমউদ্দিন প্রথমে কিছু বলতে চাইল না, কিন্তু পরে বুঝলো সত্য লুকিয়ে লাভ নেই। সে স্বীকার করলো যে বহুদিন ধরে একটি জিনকে নিজের অধীনে রেখে কাজ করিয়েছে। এই কথা শুনে গ্রামের মানুষ হতবাক হয়ে গেল। তারা বুঝতে পারলো বর্তমান বিপদের জন্য মূলত রহিমউদ্দিনই দায়ী। এরপর গ্রামের লোকেরা তাকে সাহায্য করার বদলে দূরে সরে যেতে শুরু করলো। কিন্তু আজরানের প্রতিশোধ তখনও মাত্র শুরু। এক গভীর রাতে রহিমউদ্দিন তার গোপন কক্ষে বসে নতুন একটি শক্তিশালী মন্ত্রের আয়োজন করল। তার উদ্দেশ্য ছিল আজরানকে বন্দি করা। ঘরের চারপাশে লবণের বৃত্ত আঁকা হলো, মাঝখানে রাখা হলো পুরনো তাবিজ। মন্ত্রপাঠ শুরু হলো। কয়েক মিনিট সব ঠিকঠাক চলল, হঠাৎ পুরো ঘর কাঁপতে শুরু করলো। দেয়ালে ফাটল দেখা দিল, মোমবাতির শিখা সবুজ রং ধারণ করলো। তারপর ঘরের মাঝখানে বিশাল ধোঁয়ার কুণ্ডলী তৈরি হলো। সেই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো আজরান। রহিমউদ্দিনের জীবনে এত ভয়ঙ্কর জিন কখনো দেখেনি। তার উচ্চতা প্রায় ঘরের ছাদ থেকে ছুঁয়ে ফেলছিল। চোখ দুটো জ্বলছিল অগ্নিশিখার মতো। আজরান গর্জে উঠল, আমাকে বন্দি করবে? আমার বাবাকে এইভাবেই বন্দি করেছিল। রহিমউদ্দিন দ্রুত তাবিজ তুলে ধরল, কিন্তু অবিশ্বাস্য ঘটনা ঘটল। আজরান এক ঝটকায় তাবিজটি চূর্ণ বিচূর্ণ করে ফেলল। রহিমউদ্দিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ এই তাবিজই ছিল তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আজরান ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, কিন্তু শেষ মুহূর্তে তাকে আক্রমণ করল না, বরং বলল, আমি তোমাকে সহজে মারব না। তুমি যেমন আমার বাবাকে 1 বছর ধরে কষ্ট দিয়েছ, তেমনি তুমিও ভয়ের মধ্যে দিন কাটাবে। এই বলে অদৃশ্য হয়ে গেল। সেই রাতের পর রহিমউদ্দিনের জীবনে এক দুঃস্বপ্নে পরিণত হলো। সে যেখানে যেত আজরানের উপস্থিতি অনুভব করত। খাবার খেতে বসলে খাবার নষ্ট হয়ে যেত,
ঘুমাতে গেলেও ভয়ঙ্কর ছায়া দেখতে পেত। এমনকি দিনের আলোতেও মাঝে মাঝে আগুনের মতো দুটি চোখ তার সামনে ভেসে উঠত। ধীরে ধীরে সে মানসিকভাবে ভেঙে পড়তে লাগলো। এদিকে গ্রামের অবস্থাও খারাপ হতে লাগলো। মানুষ বিশ্বাস করতে শুরু করলো যে খুব শীঘ্রই কোনো বড় বিপদ আসতে চলেছে। আর সত্যি সেই বিপদ খুব কাছে চলে এসেছিল, কারণ আজরান সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবার শুধু ভয় দেখানো নয়, প্রতিশোধের অধ্যায় শেষ শুরু হবে। আর সেই অধ্যায়ের রহিমউদ্দিনকে বাঁচানোর ক্ষমতা কারোর থাকবে না। আজরানের হুমকির পর থেকে গ্রামে আর শান্তি ছিল না। প্রতিটি রাত যেন নতুন আতঙ্ক নিয়ে আসতো। সন্ধ্যা নামলেই গ্রামের রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত। মানুষ দরজা জানলা বন্ধ করে ঘরের ভেতরে বসে থাকতো, কেউ আবার অকারণে বাইরে বের হতো না। অন্যদিকে কবিরাজ রহিমউদ্দিনের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। একসময় যে মানুষকে সবাই ভয় পেত, এখন সে মানুষটি ভয় কাঁপত। রাতে ঘুমাতে পারত না, চোখ বন্ধ করলেই কাশিফের মুখ দেখতে পেত। মনে হতো কাশিফ তার সামনেই দাঁড়িয়ে বলছে, আমি তোমার কাছে মুক্তি চেয়েছিলাম, তুমি আমাকে দাওনি। আমি তোমাকে অনুরোধ করেছিলাম, তুমি আমার কষ্ট দেখেও দয়া করনি। এই কথাগুলো রহিমউদ্দিনের মাথার ভেতরে বারবার ঘুরতে থাকতো। কয়েকদিন পর সে সিদ্ধান্ত নিল যেভাবে হোক আজরানকে থামাতে হবে। সে দেশের বিভিন্ন জায়গায় থাকা কালো জাদুর সাধকদের কাছে সাহায্য চাইতে লাগলো, কিন্তু কেউ সাহায্য করতে রাজি হলো না। অনেকে সরাসরি বলল, তুমি অন্যায় করেছ। যে জিনকে জোর করে বন্দি করে রেখেছিলে তার পরিবারের প্রতিশোধ থেকে তোমাকে রক্ষা করা কঠিন। এই কথা শুনে রহিমউদ্দিন আরও ভেঙে পড়ল। এক রাতে সে তার গোপন কক্ষে বসেছিল। হঠাৎ ঘরের ভেতরে প্রবল ঝড় শুরু হলো। সব বইপত্র উড়ে যেতে লাগলো। মোমবাতিগুলো একসাথে নিভে গেল। তারপর অন্ধকারের মধ্যে ধীরে ধীরে দুটি আগুনের মতো চোখ জ্বলে উঠল। আজরান, সে আবার এসেছে। রহিমউদ্দিন কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কি চাও? আজরানের কণ্ঠস্বর বজ্রের মতো শোনালো, আমি ন্যায় চাই, আমার বাবার জন্য বিচার চাই। রহিমউদ্দিন বলল, আর আমি ভুল করেছি, আমি তোমার বাবার সঙ্গে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো। কিন্তু আজরান চোখে কোনো দয়া ছিল না। সে বলল, যখন আমার বাবা তোমার কাছে মুক্তি চেয়েছিল তখন কি তুমি দয়া দেখিয়েছিলে? রহিমউদ্দিন কোনো উত্তর দিতে পারল না। আজরান অদৃশ্য হয়ে গেল, কিন্তু যাওয়ার আগে বলে গেল, অমাবস্যার রাতে সবকিছু শেষ হবে। এই কথা শুনে রহিমউদ্দিনের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল তার হাতে খুব বেশি সময় নেই। পরদিন সে গ্রামের মানুষদের ডেকে সব সত্যি কথা খুলে বলল। সে স্বীকার করল যে লোভ আর ক্ষমতার নেশায় সে একটি নিরীহ জিনকে বন্দি করে রেখেছিল। তার কথা শুনে গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠল। কেউ কেউ বলল, আজ আমরা যে বিপদের মধ্যে আছি তার জন্য তুমিই দায়ী। আবার কেউ বলল, লোভের ফল একদিন না একদিন মানুষকে ভোগ করতেই হয়। রহিমউদ্দিন মাথা নিচু করে রইল। প্রথমবারের মতো সে নিজের ভুল সত্যিই উপলব্ধি করল। এরপর দিনগুলো খুব দ্রুত কেটে গেল। অবশেষে অমাবস্যার রাত এসে উপস্থিত হলো। সে রাতে আকাশ, কোনো চাঁদ ছিল না আকাশে। চারপাশে অস্বাভাবিক নীরবতা। মনে হচ্ছিল প্রকৃতিও যেন কোনো ভয়ঙ্কর ঘটনার অপেক্ষায় আছে। মধ্যরাতের কিছু আগে রহিমউদ্দিন নিজের বাড়ি উঠানে দাঁড়িয়েছিল। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো। গাছপালা কাঁপতে লাগলো। মুহূর্তের মধ্যে চারপাশ অন্ধকার হয়ে গেল। তারপর আকাশে চির বজ্রপাত হলো। বজ্রের আলোয় দেখা গেল বিশাল এক ছায়ামূর্তি, আজরান। সে ধীরে ধীরে মাটিতে নেমে এলো। যার চারপাশে ধোঁয়া আর আগুনের মতো আলো ঘুরপাক খাচ্ছিল। গ্রামের মানুষ দূর থেকে আতঙ্কিত চোখে সবকিছু দেখতে লাগলো। আজরান রহিমউদ্দিনের সামনে এসে দাঁড়ালো। তার কণ্ঠস্বর চারিদিকে প্রতিধ্বনিত হলো, সময় শেষ। রহিমউদ্দিন শেষবারের মতো কিছু মন্ত্র পড়ার চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হলো না। তার সমস্ত শক্তি যেন হারিয়ে গেল। আজরান বলল, ক্ষমতা পেয়ে তুমি নিজেকে সবার উপরে ভাবতে শুরু করেছিলে। তুমি ভেবেছিলে অন্যদের কষ্টের কোনো মূল্য নেই। আজ তুমি সেই কষ্টের মূল্য বুঝবে। হঠাৎ চারপাশের বাতাস আরো ভারী হয়ে উঠল। রহিমউদ্দিন মাটিতে পড়ে গেল। সে অনুভব করলো তার সমস্ত শক্তি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে আরেকটা সুযোগ দাও। আজরান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমার বাবা সুযোগ চেয়েছিল, তুমি তাকে দাওনি। এরপর এক প্রবল আলোর ঝলকানি দেখা গেল। গ্রামের মানুষ চোখ বন্ধ করে ফেলল। আলো মিলিয়ে যাওয়ার পর দেখা গেল রহিমউদ্দিন আর সেখানে নেই। তার জীবনের সমাপ্তি ঘটেছে, প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এরপর আজরান আর কোনো ক্ষতি করল না। সে গ্রামের মানুষের দিকে তাকিয়ে বলল, তোমাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আমি শুধু আমার বাবার জন্য বিচার চেয়েছিলাম।
এরপর সে আকাশের দিকে তাকালো। মনে হলো বহুদিনের জমে থাকা কষ্ট তার বুক থেকে নেমে গেছে। সে ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগলো। কিছুক্ষণ পর তার অবয়ব অন্ধকারে মিলিয়ে গেল। সে রাতের পর শ্যামলপুর গ্রামে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। মানুষের জীবন আবার স্বাভাবিক হয়ে উঠল। তবে গ্রামের বৃদ্ধরা আজও একটি কথা বলে, অন্যায় শক্তি যত বড় হোক, একদিন তার বিচার হবেই। লোভ আর ক্ষমতার নেশা মানুষকে সাময়িকভাবে শক্তিশালী করতে পারে, কিন্তু অন্যের ওপর অত্যাচার করলে তার ফল একদিন না একদিন ফিরে আসেই। আর কবিরাজ বাড়ি গ্রামের মানুষ আজও সেই কালো জাদুর কবিরাজ আর জিন কাশিফের করুণ কাহিনী মনে করে শিক্ষা নেয়। প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের সুন্দর এই গল্প দুটো? সবাই কমেন্ট করে জানাবেন আর গল্পটা শেয়ার করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।